বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সম্প্রতি বিএনপি ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির মেম্বার মিস্টার সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমরা চাই বা তিনি বা তারা চান বা আপনারা চান প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টা সুসম্পর্ক বজায় থাকুক। সুসম্পর্কের ঘাটতি কি আছে? ইঞ্জিনিয়ার ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের চ্যানেল আয়ের দ্বিতীয় মাত্রার সম্মানিত দর্শক শ্রোতাদের এবং বিজ্ঞ আলোচক আসসালামু আলাইকুম। আসলে চলার পথে অনেক কিছু হয়, জল্পনা কল্পনা কত কিছু আসে। আমি মনে করি না যে কোনো ঘাটতি আছে, তারপরেও সুসম্পর্ক বা সম্পর্কের সীমারেখা তো আর শেষ নেই, সম্পর্ক তার সম্পর্কের লিমিটও শেষ নেই। সম্পর্ক বৃদ্ধি করলে ভালো, যে পর্যায়ে আছে সেখান থেকে আরও বাড়ানো উচিত আমি মনে করি সেনাপ্রধানের সাথে এবং সামরিক বাহিনীর সাথে, সে সাথে আরও যে অন্যান্য বাহিনী আছে সবার সাথেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সুসম্পর্ক আরও ভালো হোক, এটা আমরা প্রত্যাশা করি এবং আগামী দিনে আমরা মনে করি আরও সুন্দর সম্পর্ক হবে। অ্যাডভোকেট মুজিবুর রহমান, কোথাও সমস্যা দেখতে পান আপনি? রাষ্ট্রের যতগুলো অর্গান তার মধ্যে সেনাবাহিনী তো একটা বড় ভূমিকা নিবে আগামী নির্বাচনে, যেহেতু ইনি সব চাচ্ছেন যে একটা ক্রেডিবল এবং সুষ্ঠু নির্বাচনই করবেন। সেক্ষেত্রে আমি মনে করি সম্পর্কের ঘাটতি নেই, তবে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার ক্ষেত্রে যে প্রবলেমগুলো ইউনূস সাহেব ফেস করেছিলেন শুরু থেকে আজ পর্যন্ত, এর যথেষ্ট উন্নতি হয়েছে এবং সেনাপ্রধান তো নিজেই বারবার গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য উনি নিজেকে এক্সপ্রেস করেছেন, বাহিনীর ক্ষেত্রে তিনি কথা বলেছেন। আমার মনে হয় এখানে কোনো সমস্যা নাই। নির্বাচনের ক্ষেত্রে আমার মধ্যে সুন্দরভাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেনাবাহিনী সহ আর্ম ফোর্সেস প্লাস আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন প্লাস প্রশাসন সকলে মিলেই হেল্প করবেন এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য। আমার কাছে এটাই মনে হচ্ছে। আপনি কি মনে করছেন যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, বা অনেকের মধ্যে এখন মানুষের মধ্যে অনেক সংশয় আছে যে আদৌ শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হবে কি না? কারণ যেভাবে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট নিয়ে বিতর্ক, যেভাবে উপদেষ্টা পরিষদ নিয়ে জামাত অভিযোগ করছে, বিএনপি অভিযোগ করছে, এনসিপি অভিযোগ করছে, জুলাই সনদের বাস্তবায়ন কীভাবে হবে সেটা নিয়ে যেভাবে বিরোধ, সব মিলিয়ে আপনি কি মনে করেন যে খুব একটা ইতিবাচক পথে বাংলাদেশ এগুচ্ছে? আমি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই পর্যন্ত 54 বছরের সমস্ত ঘটনা পরম্পরা যেগুলো আমি দেখছি, তাতে বিরোধ আছে, মতবিরোধ আছে, এর প্রতি একটা কনসিস্টেন্স হচ্ছে এবং এভাবে ডেভেলপমেন্টের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সে জায়গা দিয়ে এই জুলাই অভ্যুত্থানের মধ্যে কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখানে শুধু ছাত্র নয়, সর্বশ্রেণীর জনগণ, রাজনৈতিক কর্মী, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা ছিলেন, বিএনপি বলুন, জামাত বলুন কিংবা অন্যান্য সংগঠন, সকলেই কিন্তু এর সাথে ইনভলভ হয়ে গেছেন এই বিপ্লবের ক্ষেত্রে, যেগুলো অন্যান্য বিপ্লবের ক্ষেত্রে হয় নাই। 90 যেহেতু আমি নিজেই 90 আন্দোলনে সরাসরি জড়িত ছিলাম, সেখানেও এভাবে পার্টিসিপেশন ছিল না। তো এই জায়গা দিয়ে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে সেগুলোর ভিত্তিতেই কিন্তু জুলাই সনদ, এর আগে প্রথম আমরা ইস্তাহার হলো, জুলাই সনদের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে গেছেন এবং ঐক্যমতের ভিত্তিতে মেজর যে পলিটিক্যাল পার্টি বিএনপি এবং জামাত, আমি দেখছি যে তাদের এই যে সর্বশেষ যে ডেভেলপমেন্টটা আছে, জুলাই সনদের সিগনেচার হয়েছে, গণভোট হচ্ছে, নির্বাচন হবে। এটা মেজর 3টে ইস্যুর ক্ষেত্রে কিন্তু এখানে কোনো বিপরীত নাই। কিছু নোট অফ ডিসেন্ট আছে, এগুলো খুবই মাইনর। সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন যে 86টা বিষয়ে তাদের ঐক্যমত হয়েছে, সংস্কার 6টা সংস্কার কমিশন হয়েছে, তার মধ্যে দিয়ে ঐক্যমত হয়েছে। এই সংস্কারগুলো তারা একমত হয়ে কিন্তু এই জুলাই সনদের মধ্যে তারা যাচ্ছেন। এই জুলাই সনদ সিগনেচার হওয়ার অর্থে হচ্ছে এটা বাস্তবায়ন করার পদ্ধতির মধ্যে আমরা ফার্স্ট গণভোট দেন ইলেকশন, এরপর তো বাকি কিছু নাই, এত দীর্ঘ সময় ব্যয় করার পরে। সুতরাং আমি মনে করি যেটা আমরা নির্বাচনের রোডম্যাপটা ঠিক যেভাবে প্রধান উপদেষ্টা বলেছেন সেভাবেই এগুচ্ছে। কিছু মতপার্থক্য অবশ্যই আছে, বিশেষ করে দলীয় কিছু সিদ্ধান্ত আছে, আবার কেউ কেউ মনে করছেন দলগুলো যে পরবর্তী কে ক্ষমতায় যাবে, কিভাবে যাবে, এই আকাঙ্ক্ষা এবং এই বিষয়গুলো নিয়ে দলীয় দৃষ্টিভঙ্গি যেভাবে আসে তাতেই কিছু বিরোধ স্পষ্ট হয়ে ধরা দিয়েছে। আমার মনে হয় যে এখানে উত্তরণ ঘটা সম্ভব এবং আমার মনে হয় রাজনৈতিক দলগুলো দেশের বৃহত্তর স্বার্থে আবার ঐক্যমত হবে। জনগণের আকাঙ্ক্ষা যেটা আছে যে আমার কিছু সংস্কার চাই, মৌলিক সংস্কার চাই, এই সংস্কারগুলো ছাড়া তো আপনি দেশকে চালাতেও পারবেন না। যে পরবর্তী ক্ষমতায় আসুক অবশ্যই সেই সংস্কারের মধ্যে তাকে থাকতে হবে।
এবং সংস্কারের পদ্ধতি নিয়ে কিন্তু একটা জিনিস দিলরু ভাইকে ক্লিয়ার করতে চাই, পদ্ধতি নিয়ে কিন্তু জুলাই সনদ সাইন হয় নাই। জুলাই সনদ হচ্ছে যে এটা চার্টার্ড, আমরা যেসব ঐক্যমত্য হলাম সেগুলোর বিষয়ে। পদ্ধতি বিষয়ে কিন্তু আজকে ডক্টর ইউনূস সাহেব বলছেন না, কিন্তু পদ্ধতির বিষয় নিয়ে তো বিতর্ক আছে। সনদের মধ্যে বিষয়টা নাই, সেটা থাকছে না, আমি সেটা সনদে থাকছে না বলেই এটা সাইন হয়েছে। সাইন হওয়ার পর পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, এটা যারা গভর্নমেন্টে থাকবেন তাদের কিছু মানে তাদের দৃষ্টিভঙ্গি আছেন যে কী করে একটা ক্রেডিবল এবং সুষ্ঠু নির্বাচন করা যায়, যে গ্রহণযোগ্য নির্বাচন দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে। এবং এই বিষয়গুলোর মধ্যে আমার মনে হয় না যে যে ইস্যুগুলো আছে ছোট ছোট, এগুলো খুবই মাইনর, এবং এক্ষেত্রে দলগুলো একত্রিত হয়ে যেভাবে ঐক্যমত কমিশনে অংশগ্রহণ করছেন এবং তারা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছেন, ঐক্যমত দিয়েছেন, নোট অফ ডিসেন্ট সহ, সনদ সাইন হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া যাবে। আমার মনে হয় সনদটা এখন বার্নিং ইস্যু, এর পরবর্তীতে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে এনসিপি এখন মতবিরোধ করছে যে বাস্তবায়ন প্রক্রিয়া ছাড়া তারা সিগনেচার করবেন না, এটাও হয়ে যাবে এবং খুব শিগগিরই এটা হবে। আমার মনে হচ্ছে যে আমি খুবই আশাবাদী যে কথাটা বলছেন, এবং এছাড়া উপায়ও নাই, যে পরিস্থিতি দেশ যাচ্ছে নির্বাচন ছাড়া তো কোনো বিকল্প আমাদের কাছে সমাধান নাই। সেক্ষেত্রে আমি মনে করি নির্বাচন ফেব্রুয়ারিতে এটা অবশ্যই হবে। সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে একটু আরও বোধহয় বসতে হবে, আর একটু পরস্পর যদি কাছাকাছি আসেন তাহলে আমার মনে হয় যে এটাও আমাদের মনে হয় সমস্যা দূরীভূত হওয়া সম্ভব। বকুল জি, আসলে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যে আলোচনাগুলো হওয়া দরকার সেটা ধরেন আপনার জুলাই সনদ, আর আমি মনে করি যেহেতু আপাতত 85-86টা পয়েন্টে ঐক্যমত হয়েছেন আর বাকিগুলো নোট অফ ডিসেন্ট আছে, আমি মনে করি গত এক বছরে মোটামুটি একটা ভালো একটা অবস্থানে চলে গেছে। এবং এখানে দলগতভাবে মেজর দলগুলো যেহেতু সাপোর্ট করেছে, আমি মনে করি যে বিশেষ করে নির্বাচনের স্বার্থে এবং দেশের বৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে এবং জনগণের শান্তির স্বার্থে বা মানবিক উন্নয়নের জন্য নির্বাচনটা খুব জরুরি। যদি কোনো দল বা মত প্রকাশ করে বা কেউ যদি মনে করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে দ্বিমত পোষণও করে, আমি মনে করি যে সবাইকে এগিয়ে আসতে হবে। এই জুলাই সনদ যতটুকুই সম্মত হয়েছেন ততটুকু যদি বাস্তবায়ন করা যায়, তাও আমি মনে করি যে আগের চেয়ে আর অনেক বেটার কিছু হয়েছে, তাই না? কাজে এক বছর যতটুকু সফলতা এসেছে তা বাস্তবায়ন করতে পারলে কিন্তু অনেক কিছু। আর যদি মনে করেন বাস্তবায়নই করতে পারলেন না, তাহলে বাস্তবায়ন করবেন কীভাবে? ইলেকশন হলে তো বাস্তবায়ন করতে পারবেন না। ইলেকশনের পরে তো একটা সরকার এগুলো বাস্তবায়ন করবে, আর এটা কমিটমেন্ট দিয়েই যাবে যে সরকার ক্ষমতায় আসবে বা যে দল ক্ষমতায় আসবে, তার মানে কি এই দলগুলোর মধ্যে যারা ক্ষমতা আসবে তারাই কিন্তু এটা বাস্তবায়ন করবে। তাহলে বাস্তবায়নের জন্য আর কোনো বাধা নাই, এখানে আমরা সম্মত হয়ে গেছি এখানে। তো আমি মনে করি যে দেশের স্বার্থে এবং দেশের বৃহৎ স্বার্থে, দেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে প্লাস যেভাবে মব জাস্টিস হচ্ছে বা দেশের মধ্যে যেভাবে অন্যায় অত্যাচার নির্যাতন যখন তখন হচ্ছে, এগুলোকে ওভারকাম করতে গেলে একটা ইলেকশনের যথেষ্ট প্রয়োজন রয়ে গেছে। আর এই ইলেকশনটা হয়ে গেলে পরবর্তী সেটা বাস্তবায়ন হবে। এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা দল তার অবস্থান থেকে কিছু ছাড় দিয়ে হলো সেটা চলে আসবে। আমি মনে করি এখানে দেখেন ইলেকশন প্রক্রিয়াটার জন্য কিন্তু আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। দেখেন আমরা 14তে যেতে পারিনি, 18তে আমরা পারিনি, আবার 24-এও পারেনি, জনগণ ভোট দিতে পারেনি, এবং একটা বিশাল জনসংখ্যা আছে যারা কিনা ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি। কাজে এখন মনে রাখতে হবে যে এবারে ইলেকশনটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ইলেকশন। সেই স্বার্থে আমি বলবো যে প্রত্যেকটা দলেরই একটা স্ট্যান্ড নেওয়া উচিত যে তাদের দলগতভাবে ছাড় দিয়ে হলেও কীভাবে আমরা ইলেকশন যেতে পারি। কারণ আমরা তো অনেকগুলো পয়েন্টে ঐক্যমত হয়েছি, তাই না? এবং নোট অফ ডিসেন্ট থেকে দেখা যাবে অনেক কিছু আবার চলে আসতে পারে, যে দলটা ক্ষমতা যাবে সেখান থেকে সেগুলোও দেখা যাবে যে আবার কোনো প্রয়োজনের তাগিদে, সমাজের তাগিদে বা সময়ের তাগিদে সেটা নিয়ে আসতে পারে যে পরিবর্তন করার জন্য। তো এই জন্য আমি মনে করি যে কোনো কিছু দিকে যদি আমরা তাকিয়ে বসে থাকি যে না আমার এইটা না হলে আমি যাব না, ওইটা না হলে আমি করবো না, এটা আসলে কিন্তু দেশের জনগণকে আবার একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। আমি মনে করি এটা কোনো দলগতভাবে কেউ করবে না। যদি দল কেউ চায় দেশের জনগণের শান্তি, দল যদি কোনো দল যদি চায় দেশের গণতন্ত্র সুবিচার, তাহলে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই এগিয়ে আসতে হবে। কারণ 86 পয়েন্টে ঐক্যমত হওয়া এটা অনেক কিছু। সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে আমরা একটা ভালো একটা অবস্থানের দিকে চলে যাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যমত হয়ে আগামী দিন বাস্তবায়নের জন্য এগিয়ে যাওয়া দরকার। প্রথম স্টেপ ইলেকশন। একটা বিষয় দেখা যাচ্ছে যে ইলেকশনটা তো করবে সরকার, কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে, উপদেষ্টাদের ভূমিকা নিয়ে সব রাজনৈতিক দলই প্রশ্ন তুলছে। বিএনপির মতো তুলছে, এনসিপির মতো তুলছে। এনসিপি তো এটাও বলছে যে তারা সেফ এক্সিটের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। জামাত নেতা মিস্টার তাহের বলেছেন যে তাদের কাছে কল রেকর্ড আছে উপদেষ্টারা কী কী ষড়যন্ত্রে লিপ্ত। সো এরকম একটা সরকার কিভাবে একটা নির্বাচন ভালো করবে? আমি এখানে ধরেন এই সরকার যে প্রবলেমগুলো ক্রিয়েট করেছেন বা সরকারের কিছু উপদেষ্টা যে প্রবলেম ক্রিয়েট করেছেন, আমার মনে হয় যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব
উনি নিজে পারবেন, এতদিন চালে আসতে পারছেন, একটা ধ্বংসস্তূপ থেকে দেশটাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন এবং জুলাই সনদের একটা অবস্থান নিয়ে আসছেন যেখানে নাকি আমার মনে এন্ডিং পয়েন্ট মনে করি। তো সেক্ষেত্রে যে কমপ্লেন আসছে কিছু কিছু উপদেষ্টার বিরুদ্ধে, আমার মনে হয় যে এটা সংশোধন উনি করে নিয়ে আসবেন। যেমন আমরা আমাদের দল থেকে বারবার বলছি যে উপদেষ্টাগণ যে মাঝে মাঝে যে ধরনের ভূমিকা পালন করছেন, নির্বাচনটা সুষ্ঠু হয় কিনা এটা নিয়ে একটা কনফিউশন আছে। এবং আমরা দেখলাম যে ক্ষমতার রদবদল, মানে পদের রদবদল, কাকে কোন জায়গায় ট্রান্সফার করা, কাকে কোন দায়িত্ব দেওয়া, এগুলো নিয়ে অনেক প্রশ্ন সৃষ্টি হয়েছে। আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব উনি বলেছেন অলরেডি। তো আমার মনে হয় যে সরকারের কাছে আমরা যেগুলো তুলে ধরেছি, সরকার যদি সেগুলো সমাধান করে এবং নিরপেক্ষতা দেখাতে পারে, তাহলে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হবে। কারণ অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের নিরপেক্ষতা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা মাথায় নিয়ে আমাদের প্রত্যেকের কমপ্লেন নেওয়া হোক এবং সেখানে নিরপেক্ষতার জন্য কাকে কোন জায়গায় বসালে, কোন দায়িত্ব দিলে এবং সেটা নিরপেক্ষ থাকবে, সেটা কিন্তু সরকারকে দেখতে হবে। অথবা তত্ত্বাবধায়ক সরকার ফর্ম করে যদি সরকার আবার তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করে, তত্ত্বাবধায়ক সরকারের মতো নীতি বাস্তবায়ন করে সরকার যদি দেখাতে পারে, তাহলে কিন্তু সরকারের একটা আমি মনে করি এই পৃথিবীর ইতিহাসে একটা সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে তারা বলতে পারবে। আদারওয়াইজ একটা বলে না যে যার শেষ ভালো তার সব ভালো। এখন সব কিছু করলেন, জুলাই সনদ করলেন, এভরিথিং ভালো করলেন, কিন্তু ইলেকশনটা করলেন আপনি গিয়া পক্ষপাতদুষ্ট, তাহলে কিন্তু হবে না। কাজেই নির্বাচনটা যাতে পক্ষপাতহীন নিরপেক্ষ হয়, সেই জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার উপদেষ্টা পরিষদের অনেক দায়িত্ব রয়ে গেছে। এখানে পাশ কাটি গেলে হবে না, কার পক্ষপাত নিলে হবে না। আর আমি মনে করি যারা সেফ এক্সিট চাচ্ছে বলে কথাবার্তা বলছেন, আমি মনে করি ওরা যদি ভালো কাজ করেন, এটা নিরপেক্ষ নির্বাচন দেন এবং একটা ভালো সরকার গঠিত হয়, সেক্ষেত্রে সেফ এক্সিটের কোনো চিন্তা করার প্রয়োজন নাই। আমি মনে করি যদি দেশে সুশাসন থাকে, দেশে যদি একটা গণতান্ত্রিক পরিবেশ থাকে, একটা ভালো দল আসে জনগণের ভোটের মাধ্যমে, তখন দেখা যাবে যে সুশাসন বাস্তবায়ন হবে। এখানে যদি কেউ কোনো উপদেষ্টা খারাপ করে কিছু করে থাকে, সেটা তো তার বিচার হতেও পারে, কিন্তু এক্ষেত্রে সেফ এক্সিট দিয়ে কী করবে? এক্সিট তো বেগম জিও এক্সিট খুঁজে নেননি কখনো, বা সে সুযোগ চাননি। কাজে এক্সিট নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনারা সুষ্ঠু নির্বাচন দেন, স্বাধীনভাবে জনগণ ভোট দিতে যান এবং সুন্দর একটা সরকার গঠিত হোক, এটাই হবে আপনাদের সেফ এক্সিট। মিস্টার মুজিবুর রহমান। আমার বক্তব্য স্পষ্ট। মানে ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসলেন, উনি ঘোষণা দিলেন যে আমি ছাত্র জনতার অভ্যুত্থানের কারণেই আমাকে ছাত্র সরকার বসিয়েছে, এবং সেখানে কিন্তু অভ্যুত্থানের স্পিরিটটা ধারণ করেই উনি শুরু করেছিলেন কাজ। এবং পরস্পরের প্রতি আস্থা, তারপর তার শ্রদ্ধাভাজন যে অ্যাটিটিউডগুলো ছিল, বক্তব্য ছিল, তাতে কিন্তু জনগণ, রাজনৈতিক দলগুলো তার আস্থাই ছিল। কিন্তু শুরু হয়ে গেল রাজনৈতিক বিরোধটা। এখানে লন্ডনে যখন প্রোগ্রামটা উনি করার পর থেকেই পরস্পরের মধ্যে একটু সন্দেহ দানা বেঁধে উঠলো যে কীভাবে একটা দলের প্রতি উনি নিয়ে গেলেন, কীভাবে নিয়ে যাওয়ার পর থেকে এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচাল চলছে এখন পর্যন্ত। এবং যেটা আপনি প্রশ্ন করলেন, এই জায়গা দিয়েই কিছু সমস্যা তৈরি হয়েছে। এবং সমস্যা তৈরি হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো নির্বাচন করার ক্ষেত্রে আমরা দেখি প্রধান বিষয় হচ্ছে নির্বাচন কমিশন। এবং নির্বাচনের সময় তো সমস্ত শক্তি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্লাস নির্বাচন কমিশনের ক্ষেত্রে যতগুলো নিরপেক্ষ নির্বাচন করতে যাদের সহযোগিতা প্রয়োজন, সবাই তার অধীনে থাকবে। কিন্তু এর মধ্যে দিয়েই আমাদের আজকে সহচলক যে কথাটা বললেন, এই এক্সিট প্রশ্নটা, সেই এক্সিট প্রশ্ন কখন আসে? আমি যদি কোনো প্রবলেম সৃষ্টি করি, আমার মধ্যে যদি কোনো দুর্নীতি কিংবা এমন কোনো পক্ষপাতিত্ব আচরণ থাকে, তখন আমার সেফ এক্সিটের প্রশ্ন আসে। কিন্তু আমি নিরপেক্ষ থাকলে তো আমার সেফ এক্সিটের প্রয়োজন নাই। কারণ আমি ক্ষমতা এসেছি, আমি ক্ষমতা ধারণ করছি, আমি সুনির্বাচন দিয়ে আমি চলে যাব। এবং এই জায়গায় দিয়ে সমস্যা তৈরি হয়েছে। আমার মনে হয় যে এই প্রশ্নগুলো উপদেষ্টারা কেউ তৈরি করেছেন, এবং এর কারণ হচ্ছে তাদের অনভিজ্ঞতা, রাজনৈতিক কমিটমেন্ট ছিল না, দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই। এই সমস্ত বিষয়ের কারণেই ঘটনাগুলো ঘটছে একের পর এক। এরপরেও আমি মনে করি, বিশেষ করে বাংলাদেশে যারা রাজনৈতিক স্টেক হোল্ডার বলবো আমি, বিএনপি, জামাত এখন তো প্রধান ভূমিকায় আছেন, এনসিপিও আছেন, এবং যদিও তাদের সনদ রেজিস্ট্রেশন হয় না, কিন্তু হয়ে যাবে। অন্যান্য বাকি যারা রাজনৈতিক দলগুলো আছে, সকলে মিলে কিন্তু একমত যে আমাদের এই সরকারের যে অর্জন এবং এই অভ্যুত্থানের মধ্যে যে আমরা যে অর্জনটা করেছি, সেই অর্জনের মধ্যে যে আমরা যতটুকু এগিয়েছি, যেহেতু 6টি কমিশন কর্তৃক যে সুপারিশগুলো করা হয়েছে সংস্কারের প্রশ্নে, সেখানে 86টি বিষয়ে ঐক্যমত্য, এটা অনেক বিষয়, বড় ব্যাপার আমাদের অর্জন। আমি বলবো রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্ভবত 21টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিএনপি অ্যাকর্ডিং টু দি স্টেটমেন্ট অফ দি সালাউদ্দিন সাহেব। তো আমার মনে হয় যে যেভাবে আমরা এগোচ্ছি আমাদের শত বাধা বিপত্তির মধ্যে দিয়ে,
তো এই জায়গায় নির্বাচন তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্টকে এই জায়গাতে একটু প্রমাণ করার বিষয় আছে। আজকে সেফ এক্সিটের কথা যেটা বলা হচ্ছে এখানে এই জন্যই শুরু হয়েছে যে দলগুলো যেভাবে তাদেরকে আরও নিরপেক্ষ এবং আরও একটি আস্থার বিষয়ে যে সংকট সৃষ্টি হয়েছে মাঝে মধ্যে আমি বলবো, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে নাহিদ সাহেব কিছু বলেছেন, এরপরে জামাতের থেকে বলা হয়েছে, বিএনপির থেকে কিছু অবজেকশন দেওয়া হয়েছে। আমার মনে হয় এই বিষয়ে যথেষ্ট সতর্কতার প্রয়োজন আছে আমাদের এই গভর্নমেন্টের। যদি একটা নিরপেক্ষ নির্বাচন করতে হয় তাহলে সকলকে আস্থায় আনতে হবে, এবং সেই আস্থা আনার ক্ষেত্রে যতটুকু দুর্বলতা আছে কিছু পত্রপত্রিকায় আসছে এবং কিছু কিছু কেউ কেউ বলেছেন যে আমরা প্রকাশ করে দেব, এই যে হুমকি, এই হুমকিটা এক ধরনের প্রেশার আমার কাছে মনে হচ্ছে, এবং যাতে করে এই সরকার একটি সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন করতে পারে উৎসবমুখর পরিবেশে, জনগণ ভোট দিতে চায়। এবং আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, মানে শুধুমাত্র যে সরকারের দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচন করা তা কিন্তু নয়, জনগণ এখানে একটা বড় ফ্যাক্টর। যারা ভোটার ক্ষেত্রে একটু তরুণ সমাজ, আজকে প্রায় মোর দেন প্রায় 40% 41 বা 42% হচ্ছে তরুণ ভোটার, যারা এটা পাহারাদারের মতো ভূমিকা নেবে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে কিন্তু এই অবস্থাটা তৈরি হবে যে আচরণবিধি তৈরি হবে, যেভাবে নির্বাচন করতে চাচ্ছে সংস্কারের ভিত্তিতে, যদিও আইন সংশোধন হবে, নির্বাচন কমিশন অসংখ্য মানে তাদের আচরণবিধি তৈরি করবেন, কমিশন ওইগুলো আইন যেগুলো এক্সিকিউট হবে, যখন আমার এই সনদের ভিত্তিতে যখন আমরা কার্যকরী পদক্ষেপগুলো নিতে যাব, অনেকগুলো সংস্কার আমরা দৃশ্যমান হবে। তখন কিন্তু দলগুলো নিজেরাও যে এখন যে আচরণ করছে তার থেকে তারা পরিশীলিত হবে, সুন্দর হবে, জনগণ এখানে পাহারাদারের ভূমিকা থাকবে, যার ফলে স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্যে দিয়ে একটা ভালো নির্বাচন হবে, এটাই আমার কাছে মনে হচ্ছে। তবে যে গভর্নমেন্ট যেগুলো করছেন আমার মনে হয় যত সতর্ক হওয়ার প্রয়োজন আছে, তাদের বিরুদ্ধে যেন কোনো অভিযোগ উত্থাপিত না হয়, তাদের নিরপেক্ষ থাকেন, কোনো দলের প্রতি যেন ঝুঁকে না যান। যেটা আমি আগে বলেছি যে শুরু হয়েছে লন্ডন বৈঠক থেকে, একদিকে ঝুঁকে গিয়ে উনি অপর দলগুলোর একটু মানে মনক্ষুণ্ণ করেছে, একদিকে গিয়ে ঘোষণাপত্র কেন দেওয়া হলো, যে রিন সাহেবের উচিত হয়নি বলে অনেকে মনে করছেন দলগুলো। এই জায়গা দিয়ে আমার মনে হচ্ছে এই জায়গা দিয়ে যদি আরও সতর্কতার সাথে সনদ বাস্তবায়ন প্রক্রিয়াটা নেওয়া হয়, তাহলে মনে হয় রাজনৈতিক দলগুলো মানে তারা সহযোগিতাই করবেন এবং সুন্দর একটা নির্বাচনের দিক দেশে এগিয়ে যাবে, এটা আমার কাছে ধারণা। বকুল জি, আসলে উনি যে কথাগুলো বলছিলেন, আসলে এখানে আমি যে কথাটা বলছিলাম যে আসলে সেফ এক্সিট বলতে আমাদেরকে সেফ এক্সিটের কথা আসতে হবে কেন? যারা উপদেষ্টা হয়েছেন তাদের মধ্যে অনেকগুলো উপদেষ্টা, এর মধ্যে 2-1 জনের সেফ এক্সিটের চিন্তা করে, কারণ ওনারা হয়তো এমন কিছু করেছেন যে ওনারা সেফ এক্সিট চিন্তা করছেন, আর ওনারা ওই সেফ এক্সিট করতে হতে গিয়ে যদি আরও কিছু পার্শিয়ালিটি করেন বা করাপশন করেন, অথবা যদি কোনো পলিটিক্যাল পার্টির সাথে ওনারা এঙ্গেজ হয়ে থাকেন, যে আপনাকে মনে হয় তাদের কোনো এনগেজমেন্ট আছে কোনো পলিটিক্যাল? না, অলরেডি তো একটা দলের 2 জন আছেন, অলরেডি একটা দলের 2 জন আছেন, উনি মাঝে মাঝে রাতে হাঁস খেতেও যান, মাঝে মাঝে উনি বিরাট বিজনে ঘুরতেও যান, উনি তো কয়েকজন তো আছেনই অলরেডি। কারণ আমার কথা হলো এখন তো আর উপদেষ্টা থাকার কোনো প্রয়োজন নাই, এখন নির্বাচনের ট্রেন্ড শুরু হয়ে গেছে এবং ওনাদেরকে বেরিয়ে আসা উচিত। এবং আমি মনে করি যে এই গণঅভ্যুত্থানের বিশেষ করে জনগণের যে আন্দোলনের মুখে সরকারের পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, সেখানে শুধু ওনারা অংশগ্রহণ করেননি, আর অনেকে অংশগ্রহণ করেছেন। তো ওনাদের এখন আর থাকা দরকার নাই তো সেখানে, তো ওনারা চলে আসলেই পারেন, কারণ ওনাদের দল হয়ে গেছে, সেই দলে ওনারা যোগ দিয়ে ওনারা কাজ করুক, ক্ষমতা থেকে কেন, বা নির্বাচনী প্রক্রিয়ায় ওনারা থাকবেন কেন, বা ওনারা ওখানে থেকে কেন ওনারা বিভিন্ন পোস্টে কোথায় কাকে নিয়োগ দিলে বা কোথায় ট্রান্সফার করলে নির্বাচনেও একটা প্রভাব বিস্তার করা যায়, সেই ধরনের খেলা উনি খেলবেন কেন? কাজে ওনারা থাকলে এটা করবেনই, বা একটা সেফ এক্সিট চিন্তা করবেন যে তার দলের কিছুটা আসন বেশি পাওয়ার জন্য বা একটা কিছু করার জন্য। কিন্তু আমাদের কথা হলো যে নিরপেক্ষ নির্বাচন যদি আমি চাই, তাহলে কিন্তু আমাকে এগুলো করা যাবে না। আজ আমার মনে হয় যেহেতু নাহিদ সাহেব চলে এসেছেন, বাকিদেরকেও চলে আসা দরকার সেখান থেকে, তাহলে তো আগে এক্সিটটা হয়ে গেল, ইলেকশন পরে সেফ এক্সিট চিন্তা করার দরকার নাই। এখন দরকার আমার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যা করে নেও যদি সরকার করে, তাহলে কিন্তু আর সেটা কোনো প্রশ্ন থাকে না। তা এই জন্যই আমি মনে করি যে সরকারকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে চিন্তা করতে হবে যে আমার মনে হয় কোনো দলের বা কোনো একটা পার্টের অংশ হয়ে কাজ করে যারা, তাদেরকে এখানে থাকতে দেওয়া ঠিক হবে না। এবং এটা আমরা বুঝতে পারছি দিবালোকের মতো পরিষ্কার যে হ্যাঁ ওনারা কাজ করছেন, যার জন্য আমাদের ডক্টর সালাউদ্দিন, আমাদের স্ট্যান্ডিং সদস্য সালাউদ্দিন সাহেব কিন্তু অলরেডি বলেছেন, আমাদের দল থেকে বলা হয়েছে, এবং গত সোমবার রাতে কিন্তু স্ট্যান্ডিং কমিটির একটা জরুরি বৈঠক হয়েছে। সেই জন্য আমি বলি যে এটা কিন্তু একটা জরুরি বিষয়। যত কিছু আমি ভালো করি, যদি আমার নির্বাচন প্রক্রিয়া গিয়ে কোনো রকম প্রবলেম সৃষ্টি হয়, কোনো পার্শিয়ালিটি হয়, কেউ কিন্তু সেটা মেনে নেবে না। আমরা কিন্তু কখনো বলছি না যে বিএনপিকে ক্ষমতা নিয়ে আসতে হবে, আমরা বলছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন।
এবং প্রত্যেকটা উপদেষ্টা যার যার অবস্থান থেকে ভালো কাজ করবেন। এখন একটা দলের অলরেডি কয়েকজন সেখানে আছেন, ওনার থাকবেনই বা কেন? কাজে আমি মনে করি ইমিডিয়েট একটা সিদ্ধান্তে আসা দরকার যে ওনাদেরকে সরিয়ে দেওয়া দরকার, তাইলে বাকি সব দলগুলো কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এখন কারা থাকতে চায়, মানে কারা থাকতে দিতে চায় এটা দেখতে হবে, কে সেটা বেনিফিট নিতে চায়, কার উপর ভর করে ওনারা থাকতে চায় সেটা দেখতে হবে। এই বিষয়গুলি অত্যন্ত মানে ভালোভাবে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে হবে, কারণ নির্বাচনের পরে যাতে না কোনো রকম সূক্ষ্ম কারচুপি বা লঘু কারচুপি অভিযোগ না আসে। আমি মনে করি অনেক সুন্দর একটা প্রক্রিয়া আসছে। আপনি কি মনে করেন যে কোনো উপদেষ্টাদের সরে যাওয়া উচিত বা উপদেষ্টা পরিষদের রিশাফল হওয়া উচিত ইলেকশনের আগে সকল বিতর্ক এড়ানোর জন্য? এই জায়গা দিয়ে একটি সমস্যার সৃষ্টি হতে পারে। যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করেন উপদেষ্টাদের ভিতর থেকে, তাহলে তো তাকে অবশ্যই ইলেকশনের আগে তাকে সেখান থেকে রিজাইন করে চলে যেতে হবে। আর যদি উনি নির্বাচন অংশ না করেন, এই মর্মের দলে উনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন না কিন্তু ওনার বিএনপির সঙ্গে, কারো জামাতের সঙ্গে, কারো এনসিপির সঙ্গে সম্পর্ক আছে, এই জায়গা দিয়ে একটা সমস্যা তো আছেই। আমাদের আশরাফুদ্দিন ভাই যেটা বললেন, মানে নির্বাচন করতে গেলে তো রেফারি তো কারো পক্ষে থাকতে পারবে না, কোনো দিকে হেলে গেলে তো অবশ্যই এটা একটা সমস্যা তৈরি হবে। এবং এই জায়গা দিয়ে উপদেষ্টা পরিষদকে প্রমাণ করতে হবে, প্রধান উপদেষ্টা সহ যারা আছেন তাদের প্রমাণ করতে হবে যে আমরা কোনো দলের পক্ষে নই এবং আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতে চাই যেটা অ্যাকসেপ্টেড বাই দি পিপলস। আর যে আকাঙ্ক্ষা এখন তৈরি হয়েছে এই জায়গায় কিন্তু আপনার ইতিমধ্যে আমি এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে এখানে উদাহরণ হিসেবে আনতে চাই। আমি নিজেও দেখতে গিয়েছিলাম ডাকসু নির্বাচনে, যেহেতু আমি ওখানে ছাত্র এবং আমি 90-এর মুভমেন্টও ছিলাম। তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা করেছেন, বাইরে দিয়ে কিন্তু কেউ ঢুকতেও পারে না। খুব সুন্দর সিকিউরিটির মধ্যে দিয়ে একটা ক্রেডিবল এক্সিলেন্ট নির্বাচন ডাকসু হয়েছে এবং চিটাগাঁও একই ঘটনা ঘটছে, রাষ্ট্রপতি ঘটছে। এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আস্থা তৈরি হবে। এবং কেউ কিন্তু পক্ষে নাই, বহু চেষ্টা করা হয়েছে, যারা নির্বাচনে পার্টিসিপেন্ট হলো তারা চেষ্টা করেছে এই আচরণবিধি এই জায়গায় লঙ্ঘন হলো, আমরা আরেকটু ম্যানিপুলেট করি, আমাদের একটু ফেভার করেন। কিন্তু সেখানে দেখা গেল যে নির্বাচন যারা কন্ডাক্ট করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে, আমি স্পেশালি বলবো, ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু কোনো দলের ছিল না। তা অভিযোগ আছে যে সেখানে তারা যখন এই অভিযোগগুলো আসে তখন তারা বলেছেন যে সাদা দল, যেটা বিএনপি এবং জাতীয়তাবাদী ইসলামিক শক্তির একটা ফোর্স ঢাকা ইউনিভার্সিটিতে প্রচলিত সাদা দল, ওখানে এরা আছেন হচ্ছে 8 জন, আর নীল দল যারা আওয়ামী লীগ বা পতিত স্বৈরাচারের সমর্থক হিসেবে পরিচিত এরকম থেকে 2 জন নিয়েছেন। এবং এরপরে একটা সুপার নির্বাচন তারা উপহার দিলেন আমাদের দৃষ্টিতে। তো এই ধরনের নির্বাচন যতই থাকুক আমাদের তো দল থাকবেই, দলের প্রতি অনুকম্পা থাকবে, ভোট। আমি যদি ইলেকশন কমিশনে যাই, আমার ব্যক্তিগত ভোট আছে না, আমি তো কাউকে দেবো, কিন্তু তার মানে এই না যে আমি দলের প্রতি হেলে যাব, দলকে ইনক্লাইন হবো, আমি তার প্রতি সাপোর্ট করবো। এটা যদি করি তাহলে তার নির্বাচন করাই সম্ভব হবে না। সুতরাং আমি বলছি নির্বাচন কমিশনের সাথে নির্বাচনকালীন সময়ে যারাই সম্পৃক্ত হবেন, উনি যে দলেই থাকেন, যে মতের অনুসরণ করেন কিনা, যেটাই পছন্দ করেন না কেন, সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের সাথে তাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, নিরপেক্ষ হতে হবে, তার কোনো বায়াস হওয়া চলবে না। এবং এই জিনিসগুলো আস্তে আস্তে যেহেতু সময় আছে এটা হবে, কারণ আমরা তো এরকম নির্বাচন করেছি, আমাদের তো এরকম না যে আমরা কিছুই করি নাই। আমরা 91 নির্বাচন করেছি, 2096 হয়েছে, 2001 হয়েছে, যদিও 8 নিয়ে আমাদের অনেক বিতর্ক আছে, কিন্তু মেকানিজমটা দিয়ে ইন্টারনালি হয়েছে অন্যরকম, কিন্তু বাইরে দিয়ে তো বোঝা গেছে না এটা একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এই যে অভিজ্ঞতাগুলো, এগুলো তো আমাদের জন্য ইনস্ট্যান্স, এবং অফিসারগুলো এখনও আছে। আর আওয়ামী লীগ যে 3টা নির্বাচন করলো, এই 3 বছরের মধ্যে বাছাই করে আমি যতটুকু জানি, আমার কাছে ইনফরমেশন আছে যে ইলেকশন কমিশন সিলেক্ট করেছে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার কারা হবে। এটা নেওয়ার পরে যখন নির্বাচন কমিশন সিলেক্ট করে ফেলেন, দলীয়ভাবে আবার তাদেরকে ডেকে নিয়ে আলাদাভাবে বলেছে এই কাজ করতে হবে, যেটা পেশে আসে নাই, জানতো না কেউ। এই সিস্টেমটার ফলেই কিন্তু এই দুর্নীতি এবং এই যে ভোটারবিহীন নির্বাচন দেখেছি, তার আর প্রয়োজন নাই। কেন্দ্রে ভোটার উপস্থিতি কেন কম, তারা জেনে গেছে আগে কীভাবে পাস করবে। সুতরাং এই অবস্থাগুলো আমাদের ব্যাড এক্সপিরিয়েন্স, গুড এক্সপিরিয়েন্স দুইটাই আমাদের আছে। সুতরাং আমরা যদি মনে করি যে আমরা একটা সুনির্বাচন করব, তাহলে অবশ্যই এই যে কথাগুলো এখন উঠছে সেফ এক্সিট, এই শব্দটাই এদের রাখা চলবে না। আমরা সেফ এক্সিট কেন চাবো? আমরা তো নিরপেক্ষ, আমরা তো চাই একটা এই জাতির আশা অনুযায়ী যে প্রত্যাশা তৈরি হয়েছে, যে সংস্কারগুলো হয়েছে বাস্তবায়ন করবো। আমরা কারোর পক্ষে না, আমরা দেশের জনগণের পক্ষে। বাংলাদেশ হচ্ছে আমার দেশ, এখানে ইনক্লুসিভ নির্বাচন হবে, সেই জায়গায় কোনো ধরনের বায়াস হওয়ার কোনো সুযোগই নাই। যদি হয় তাহলে তো নির্বাচন হবে না। সুতরাং আমি বলবো যে তত্ত্বাবধায়ক সরকারকে প্রমাণ আরও দিতে হবে, যেটা সুন্দরভাবে শুরু হয়েছিল, কিছুটা ব্যত্যয় হয়েছে আমি মনে করি, এবং এক্ষেত্রে কিছুটা হেলে গিয়েছেন কেউ। কোনো উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আছে যেগুলো এখনও প্রকাশিত হয় নাই। বিশেষ করে তার সাহেব যে কথাটা বললেন, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা খুবই আশঙ্কাজনক। আমি বলবো, আমি মনে করি যে নির্বাচনকালীন সময় এখন থেকে জুলাই সনদ বাস্তবায়ন এত নিরপেক্ষ সুন্দরভাবে ওনারা করবেন, যাতে
ইউনূস সাহেবের যে ইমেজটা ছিল সেটা নষ্ট না হয়, এবং তাকে সহযোগিতা করবেন, অন্য উপদেষ্টা থাকবেন। কোনোভাবে তাদের দুর্নীতি না করলে তো আর সেভিজের প্রশ্ন ওঠে না। কোনো ধরনের যদি ওনারা ক্ষমতার অপব্যবহার করে না থাকেন, তাহলে কেন আমি সেভিজের প্রশ্ন? আমি তো দেশের জনগণের জন্য, আমি 17 কোটি বা 18 কোটি মানুষের জন্য। সুতরাং এই কথাগুলো বুকে ধারণ করে ওনারা ক্ষমতা নিয়েছেন, সেই স্পিড ওনারা বাস্তবায়ন করবেন, তাহলে একটা সুন্দর জিনিস আমাদের সৃষ্টি হবে। যে অভিজ্ঞতা আমরা বিগত তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আমরা কিন্তু সৃষ্টি করেছিলাম, সেই জিনিসগুলো আবার এই দেশে পুনর্বহাল হবে। দেশের মানুষ শান্তিতে এবং নিরপেক্ষভাবে 5 বছর পর পর নির্বাচনের একটা অভ্যাস তাদের তৈরি হবে, আমরা একটা সুষ্ঠু বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই আকাঙ্ক্ষায় কিন্তু জনগণের মধ্যে তৈরি হয়েছে। আমরা চাই যে তত্ত্বাবধায়ক সেটা চালু করুক। মিস্টার বকুল, রাজনীতিতে এখন নির্বাচনকে সামনে রেখে নানা রকমের মেরুকরণ সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। নতুন নতুন রাজনৈতিক শক্তির উত্থান বা পুরনো শক্তির নতুন শক্তি সঞ্চয়। সো বিএনপি এই বিষয়গুলোকে কিভাবে দেখছে? মানে যেটা হয়তো অভ্যুত্থানের পরপর মনে হচ্ছিল সবটাই বিএনপির, এখন সিনারিও অনেকেই মনে করেন খুবই ভিন্ন। আসলে অভ্যুত্থানের পরে বিশেষ করে বিএনপি তো গত 3টা নির্বাচনে ওনাদের প্রত্যেকটা নির্বাচনে কিন্তু ক্ষমতা আসার একটা পরিবেশ ছিল, যে এমন জনপ্রিয়তা ছিল যে 2014-তে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে কিন্তু হয়ে যেত যদি নিরপেক্ষ নির্বাচন দিত। দেখা গেছে যে ভোটবিহীন হয়ে গেছে, 153 জন পাস করছেন। আবার দেখা গেছে যে 18-তে কী হলো, আমরা দেখলাম দিনে ভোট রাতে হয়ে গেছে। যদি ফেয়ার ইলেকশন হতো তখনও সংখ্যাগরিষ্ঠতা পেত বিএনপি। আবার 2024-এ দেখলাম পুরা খালি মাঠ, যারা ডামি ইলেকশন করলে। এখন কথা হলো যে 3টা ইলেকশনে পাশাপাশি সরকার বিরোধী যে আন্দোলন, যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, এই যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, সেই জন্য 5ই আগস্টের পরে যেহেতু আন্দোলন সংগ্রামী বিএনপি ছিল, বিএনপির প্রায় 447 জনের মতো নিহত হয়েছেন, প্রায় 1,500 মতো মতো আহত হয়েছেন, আর অনেক আহত হয়েছেন 15,000 মতো। তো সেই হিসাবে সর্বমূল্যে যদি আমরা 20,000 22,000 মতো আহত হয়েছে। তো আমি মনে করি যে এখান থেকে একটা যে আন্দোলনের স্পিরিট বা অর্জন, সেখানে বিএনপির অংশগ্রহণটা অনেক বেশি। আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে অনেক মৃত্যুবরণ করেছে, এবং অন্যান্য দলের অংশগ্রহণটা বা তাদের মধ্যে শহীদ হওয়াটা খুব কম পেয়েছে। এক কথায় মানুষের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আন্দোলন সংগ্রাম থেকে কিন্তু রাজপথের থেকে বিএনপিতে রক্ত জড়িয়েছে। এখন মানুষের চাহিদা আছে। এখন এই মুহূর্তে আমরা যেটা অবজার্ভ করছি, বিএনপি যতটুকু মনে করে যে অন্যান্য দলের কিছু অংশগ্রহণ আছে, এককভাবে তো বিএনপি অংশগ্রহণ করে একক দল হয়ে গেলে তো এটা হবে না, আরও তো জনগণ আছে। তো বিএনপির একটা সমর্থন যদি থাকে 50%, বাকি 50% কোথায় যাবে? 20% না হয় ইলেকশন আসবে না, তারপর তো আরও 30% থেকে যায়। তো এটা তো একটা অংশ। সেই অংশের সাথে যদি আবার যদি আওয়ামী লীগ যোগ হয় তাদের সাথে, যেমন আমি গতকাল দেখলাম সিরাজগঞ্জের এক জামাতের নেতা বলছেন যে আমরা আওয়ামী লীগের ভোট আশা করি, আওয়ামী লীগের সাথে তারা একটা লিয়াজো মেনটেন করে চলছে। বিএনপি কিন্তু কখনো কোথাও কোনো জায়গায় এগুলো করছে না। বিএনপি সবসময় বলছে যারা ভালো মানুষ তাদের ভোট আমরা আশা করি, সেটা হওয়া দেওয়ার হোক, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, যেখানকার হোক, ভালো মানুষদের ভোট আমরা আশা করি, কারণ আমরা কোনো খারাপ কিছু করিনি বা করবো না, ভবিষ্যতে হবে না। তো এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে বিএনপির এখনকার যে বর্তমান অবস্থান আছে, যেটা নাকি 5ই আগস্ট থেকে পরবর্তী 2-3 মাস কিন্তু কিছুটা ফ্লপ করছিল। কেন? বিভিন্ন অভিযোগ দেখলাম আমরা যে বিভিন্ন রকমের আইডি দিয়ে মিথ্যা অপপ্রচার হয়ে গেছিলো। একটা দল দেখলাম যে বট বাহিনী হিসেবে নাম পেয়ে গেছে, এবং যখন তখন মিথ্যাচার করে করে ফেসবুকে দিচ্ছে। তখন জনগণ যখন জেনে গেছে যে ঘটনাগুলো আসলে সত্য না, মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আপনি দেখেন একটা দলের আমি দেখলাম যে তারা কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত বিএনপি যখন কোনো ভালো কাজ করে তাকে ঢাকা দেওয়ার জন্য আরও 2-1টা অপপ্রচার চালায়, কয়েকদিন পর দেখা যায় এটা মিথ্যাচার হয়। তো একটা দল এটা করে টিকে থাকে, তার দল তাকে সমর্থন করছে। আমার বিএনপিতে যদি এরকম অপপ্রচার হতো, আমার মনে হয় বিএনপি বারবার চেয়ারম্যান তারেক রহমান অতি দ্রুত তাকে বরখাস্ত করতেন, দল থেকে তাকে বহিষ্কার করে দিতেন। কিন্তু ওই দলটা কিন্তু অ্যাকশন নেয় না, সে কিন্তু এটাকে প্রশ্রয় দিচ্ছে। কিন্তু নামে ইসলাম, কামে নাই, অন্তরে নাই, প্রকাশ্যে আছে, এরকম একটা ভাব সামনে চলছে। এতে করে দেখা যাচ্ছে আস্তে আস্তে বিএনপির অবস্থা কিন্তু বেটার হয়েছে, দিন দিন কিন্তু এক নেমে গেছিল, সে তার কার্ভ আবার ভালো দিকে যাচ্ছে। তার কারণ একটাই, আমাদের দল যেভাবে অ্যাকশন নিয়েছে নেতাকর্মীদের বিরুদ্ধে, যেভাবে পথ প্রদর্শন করছে, এবং পথ প্রদর্শক হিসাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে শুধু লন্ডন থেকে উনি গাইডলাইন দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আপনি দেখেন তৃণমূলের মানুষ কিন্তু বিএনপি ছাড়া আর কিছু বোঝে না এখন। এবং আমি মনে করি যে এটা আমাদের একটা বিরাট অর্জন, এটা ভালো দিকে যাবে। তো আমি আরেকটা জিনিস বলি, আপনার সেভ এক্সিটটা, সেটা হলো যে কারচুপি প্রক্রিয়া। দেখেন নির্বাচনে কারচুপি করার জন্য কিন্তু আপনি এখানে একটা কলা কৌশল করবেন, কাকে কোন জায়গায় বসানো যায়, কাকে কোন জায়গায় দেওয়া যায়, যাতে কিছু আসন বেশি নিতে পারেন, এই তো টার্গেট। আমরা লক্ষ্য করি যে আমার নির্বাচন এলাকার রশিদিবাজ রায়পুরাতে যে জামাতের লোকেরা তাদের
লোকদেরকে বিভিন্ন পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার করার জন্য তারা লিস্ট দিয়ে বসে আছে, অথচ আমরা জানি না, আমরা কিন্তু বুঝি না। তারপর আমরা যখন খবর পেলাম দৌড়ায় গেলাম। তার মানে কি ওনারা ওই তৃণমূল থেকে একেবারে টপ লেভেল পর্যন্ত কাকে কোন জায়গায় বসালে কারচুপি করতে পারবেন, কাকে কোন জায়গায় বসালে ওনারা নির্বাচন ফলাফলটাকে উল্টাতে পারবেন বা অন্যরকম কিছু করতে পারবেন, সেই কারচুপিতে ব্যস্ত। আমরা কিন্তু কোনো চিন্তা করছি না, আমরা জনগণের কাছে যাচ্ছি লিফলেট নিয়ে, 31 দফা সংস্কার নিয়ে, কীভাবে রাষ্ট্র কাঠামো মেরামত করবো, কিন্তু তারা ব্যস্ত ওদিক দিয়ে। তখন আমরা গেলাম, গিয়ে আমরা দেখতে পেলাম যে এই জিনিসগুলো হচ্ছে। তারপর আমরা বললাম নো, এটা হতে পারে না, আপনারা নিরপেক্ষ লোক দিয়ে ইলেকশন করান। কারণ আমাদের অনেক লোক আছে নিরপেক্ষ, যারা স্কুল টিচার, হাই স্কুল টিচার, আর পুলিং যারা হয় তাহলে প্রাইভেট স্কুল এবং কিন্ডার গার্ডেন। তাহলে দেখা গেছে কিন্ডার গার্ডেন অনেক আছে আমাদের ধরেন এনটি পার্টির, কিন্তু সেগুলো ঢুকে যদি আমরা নির্বাচন প্রক্রিয়াকে নষ্ট করে ফেলি তাহলে হবে না। এই জন্য আমি বলবো নির্বাচন কমিশনকে টপ টু বটম একেবারে পুলিং অফিসার পর্যন্ত কারা সেখানে দায়িত্ব পাচ্ছে প্রত্যেকটা একেবারে যাচাই বাছাই করে কিন্তু নিরপেক্ষ লোক বসাতে হবে। আমরা কিন্তু কোনোদিন বলিনি যে আমার দলের এই টিচারটাকে বসান আপনি, আমরা বলি নিরপেক্ষ, কিন্তু একটা দল কিন্তু বারবার চাই আমার লোকটা বসান, আমার লোকটা বসান। কেন? কারচুপি করার জন্য। আমরা তো কারচুপি হতে দেবো না। আমরা অতন্ত্র প্রহরীর মতো আমরা দাঁড়িয়ে থাকবো যাতে কারচুপি না হতে পারে। মিস্টার মুজিবুর রহমান, আপনার প্রশ্নটা ছিল বিএনপির কেন? আমার প্রশ্ন ছিল নানা সমীকরণের কথা বলছি, মেরুকরণ, একটি বিষয়, নতুন নতুন শক্তির উত্থান, যেমন এনসিপি এখনো রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু আলোচনার মধ্যে বা সরকার তাকে একটা প্রধানতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে মনে করে। জামায়াতের অনেকে মনে করেন যে জামায়াত এখন বিএনপিকে আলোচনা করতে হলে জামাত নিয়ে করতে হচ্ছে, জামাত বিএনপি নিয়ে করতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সেটা এই জায়গার মূল কারণটি আমার কাছে যেটা স্পষ্টই মনে হয়, আমি যতটুকু এই লাইনে পড়াশোনা করেছি তাতে মনে হচ্ছে গণ অভ্যুত্থানের বিষয়টি বিএনপি শুরুতে ধরতে পারেন নাই। এর মূল কারণ হচ্ছে মির্জা ফখরুলের যে স্টেটমেন্ট ছিল যে আমরা এর সাথে জড়িত না, এটা ছাত্রদের আন্দোলন শুরু হলো এখান থেকে। এবং পরবর্তীতে দেখা গেল যে যারাই এই টিভি টক শোতে এসেছেন বা বক্তব্য দিয়েছেন, বিভিন্ন জায়গায় সেমিনারে কথা বলেছেন, স্পেশালি কয়টা বক্তব্য উল্লেখ করতে হবে। আমাদের মির্জা আব্বাস বলেছেন যে আমরা ক্ষমতা গেলে সংস্কার কিছুই না, এগুলো ছুঁড়ে ফেলে দেব। দুদুভাই তো এদেরকে নিয়ে তুচ্ছতা ছিল, খারাপ মন্তব্য করলেন যে একবারে পেশাব করে দিলে সমুদ্রে ভেসে যাবে। ফজলুর রহমান সাহেব বারবার এদেরকে বলছেন যে এরা রাজাকারের বাচ্চা যারা করছে। এই যে বিষয়গুলো, এগুলো শুধু একা না, আরও কয়েকজন আছেন, আমি নাম এগুলো মেনশন সময়ের অভাবে। এই বিষয়গুলো থেকে কী প্রমাণ হচ্ছে? প্রমাণ হচ্ছে যে জুলাইয়ের যে চেতনা, এটাকে তারা বুঝতে ব্যর্থ হয়েছেন। জুলাইয়ের কি আকাঙ্ক্ষা তৈরি হলো, কেন ছাত্র দিল, এটি তো অতীব সত্য কথা এটা, যে আমরা 16 বছরের রাজনৈতিক দলগুলো একত্রিত একটা প্ল্যাটফর্মে আসতে পারেন নাই, এটা তাদের ব্যর্থতা। এক দফায় তো আসা উচিত ছিল যে আমরা হাসিনা পতন চাই। ছাত্ররা কোটার থেকে এক দফায় আসলো এবং তাদের নেতৃত্বে যদি অসংগঠিত কোনো সংগঠন ছাড়া এবারে বিপ্লব হয়ে গেল, সেটাকে যেভাবে অনার এবং রেসপেক্ট নিয়ে ধারণ করা উচিত ছিল বিএনপিকে, সেটা করতে পারে নাই বিএনপির নেতৃবৃন্দ। তৃণমূল পর্যায়ের বিএনপি কিন্তু রক্ত দেওয়া আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, বুক চেয়ে মানে বন্দুকের সামনে থাকা এবং সংগ্রাম করা ছাত্রদের সাথে তৃণমূল পর্যায়ের সমস্ত বিএনপি নেতাকর্মীরা ছিল, যার সাথে নেতৃবৃন্দের কানেকশনটা আমার মনে হয় ডিসকানেক্ট ছিল, অথবা তারা বুঝতে পারেন নাই, যার ফলে এই ধরনের বক্তৃতা তারা করেছেন পরবর্তীতে। এটাই বিএনপির মূল কারণ, যে তাদের জনপ্রিয়তা হ্রাস হওয়ার মূল কারণ। এবং একের পর ওই কথাগুলো বলছেন, বলতে গিয়ে বিএনপি একের পর এক দেখা যাচ্ছে যে ছাত্রদের বক্তব্য এক আর আমাদের নেতাদের বক্তব্য আরেক রকম, মিলছে না। এবং এখনও স্টিল আমি কিছু নেতার এবং যারা টকশোতে আসেন কথা বলছে আমি খেয়াল করি, ঠিক আমার কাছে মনে হচ্ছে যে 24-এর যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, এটা কিন্তু 54 বছরের নিষ্পেষিত নির্যাতনের ফলে। ফ্যাসিস্ট তো আর একভাবে তৈরি একদিনে তৈরি হয় নাই। ফ্যাসিস্ট তৈরি করার জন্য সিস্টেমগুলোকে তারা কলাপস করতে হয়েছে। কোনো প্রতিষ্ঠান, এই যে সেনাবাহিনীর ভিতরে আপনি একটা কথা বললেন, নির্বাচন কমিশন, কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন বা স্কুল কলেজের ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে ফেলছে। এখন এখানে নির্বাচন যে করবে, যদিও আমরা অগ্রসর হচ্ছি, আশাবাদী হচ্ছি, কিন্তু একটা সমস্যা তো অবশ্যই আছে যে নিরপেক্ষ লোক কোথায় খুঁজে পাবো আমরা? যেটা বেগম জামাল বলেছিলেন, পাগল এবং কে শিশু ছাড়া তো নিরপেক্ষ হয় না, কথা তো কিছুটা সত্যের মধ্যে আছে। নিরপেক্ষ আসতে গেলে আমাকে আগে প্রমাণ করতে হবে যে আমি নিউট্রাল। আওয়ামী লীগের কাছে আমি শিখলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে একটা শব্দ আছে। আগে আমি রাজনীতির ক্ষেত্রে, আমি রাজনীতির ছাত্র, আমি জানি না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কাকে বলে। একবারে শুরুতে শেষ অনেকগুলো ঘটনা আছে এর মধ্যে নির্বাচন ম্যানিপুলেট করার মতো। তো এই বিষয়গুলো কখন হবে? যখন আমি যে দল যে মতেরই থাকি না কেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, দেশকে ভালোবাসবো, দলের ঊর্ধ্বে আমি দেশকে দেবো, আমি দেশের স্বার্থ দেখবো। এই যে মানসিকতা যদি আমার মধ্যে তৈরি না হয়, দলের মধ্যে তৈরি না হয়, আমি আমার ইচ্ছা মতো দলটাকে নির্বাচনের যে কোনো উপায় হোক আমি ক্ষমতায় যাবই,
ক্ষমতায় থাকবই, এই মানসিকতাই তো আমাদের পতনের মূল কারণ। তা নাহলে তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানের সন্নিবেশিত ছিল, বিচারপতি খায়লোকে দিয়ে একটা প্রকাশিত রায়কে ম্যানিপুলেট করে উনি বিচারপতি থেকে রিটায়ারমেন্টের পরে আবার রায় দিলেন, যাকে আজকে উনি জেলে আছেন। এই অবস্থা একজন শিক্ষিত একজন প্রধান বিচারপতির পক্ষে সম্ভব? এটা কল্পনার বাইরে আমাদের। তো এই জিনিসগুলো তৈরি হয়েছে। তো এগুলো যেখানেই ছিলাম আমরা, লোভে পড়ে হোক কিংবা আমাদের এই ফ্যাসিজমের সহকারী হিসাবে হোক, আমরা করেছি। এই করার মধ্যে দিয়েই তো আমাদের পতনগুলো হলো। এই পতনটাকে বিএনপি বুঝতে হবে যে কি কারণে এই জিনিসগুলো সৃষ্টি হয়েছে, এটা বুঝতে আমার মনে হবে। আবার যদি সেই একই পদ্ধতি বিএনপি চিন্তা করে যে তাড়াতাড়ি নির্বাচন দেন, ক্ষমতায় যাচ্ছে, আমরা দেশ চালাবো, দেশ চালাবেন কীভাবে? আপনাদের তো প্রতিষ্ঠান লাগবে, নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করবে, কারণ অনেকগুলো নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে, তখন এই প্রতিষ্ঠানটি চালাতে পারবো না আমরা। ইকোনমি ধ্বংস হয়েছে, ব্যাংকে টাকা নাই, লুটপাট করে সমস্ত টাকা প্রায় 28 লক্ষ কোটি টাকা বাইরে চলে গেছে, ব্যাংক তো চলছে না। আপনি যতগুলো এফডিআর আছে কেউ ভাঙতে পারছে, আপনার যে এফডিআর প্রফিট আছে সেটাও দিতে পারতেছে না। এই অবস্থায় যারাই ক্ষমতায় আসবেন তাহলে এগুলো চিন্তা করতে হবে। তো একবার সংস্কার ছাড়াই যদি হঠাৎ করে ক্ষমতায় আপনি চলে যান, কিছু যদি এই কাজগুলো, যে আমার সাথে এখানেই আপনার এই টেবিলে আমি কামরুজ্জামানের সাথে যখন আমি আলোচনা করছি, আমার যে দেশে চালাতে গেলে কিছুটা সংস্কার তো লাগবে, সংস্কার ছাড়া ইউনূস সাহেব যদি এর করে যেতে পারতেন ভালো হতো। যেই ক্ষমতায় আসবে তার মহা একটা সংকটে পড়ে যাবেন, যে কোনো প্রতিষ্ঠান সিস্টেমেটিক ওয়ার্ক করতেছে না, ইউনিভার্সিটিগুলো আর করতেছে না। যদিও নির্বাচনের মাধ্যমে একটা সিস্টেম ডেভেলপ করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যে তারা জ্ঞান গবেষণার দিকে ফিরে যাবে, ছাত্র রাজনীতির ক্ষেত্রে সেই আগেকার সেই বৈশিষ্ট্যগুলো তারা পরিহার করে নতুনভাবে একটা রাজনীতি তারা গড়ে তুলবে। এভাবে কিন্তু জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং লিড করবে রাজনৈতিক দল। এই দলগুলো যদি এই জিনিস বুঝতে না পারে যে আমরা একটা সংস্কার শুধু না, আমরা আমূল একটা পরিবর্তন চাই, যার মাধ্যমে কোনোভাবেই স্বৈরাচার আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। এবং আমাদের নির্বাচন হবে 5 বছর পর পর, সেখানে সিস্টেমই ডেভেলপ করবে। এর মধ্যে যদি 3-4টা নির্বাচন হয়, আমার মনে হয় আমাদের দেশের যে সুশাসনের কথা আমরা বলি সেটা আমরা পাবো। তো সেই ক্ষেত্রে বিএনপির জনপ্রিয়তা হ্রাসের মূল কারণ হচ্ছে, আমি মনে করি লিডিংয়ে যারা আছেন তারা ধরতে পারেন নাই যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই সমস্যার মূল কারণটা কোথায়, কেন এক দফায় আসলে একটা কোটা বিরোধী আন্দোলন, এখনো তারা রিয়েলাইজ করতে পারেননি বলে আপনি মনে করেন? এই কারণ এই তাদের যে আমাদের সহচরক আশরাফুদ্দিন ভাই যেটা বলেন যে কার নিম্নগামী হয়েছে, মূল কারণ ছিল এটা না। উনি তো বলছেন নিম্নগামী হয়ে আবার উপরে উঠছে, ওঠা শুরু হয়েছে। না, এর ক্ষেত্রে জামাত যে ক্ষেত্রে যতটুকু কার্ভকে তারা ডেভেলপ করতে পারলো, বিএনপি সেই তুলনায় অনেক পিছিয়ে আছে, যার কারণে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। এখন যে কথাগুলো বলছেন, অনেকে জামাতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে আসছে, কেন আসছেন? জামাত ওই কথাগুলো অ্যাড্রেস করছে। জামাতের যে আমি খেয়াল করুন কথাগুলো বলে, যে কথাগুলো জুলাইয়ের আন্দোলনের ছেলেরা কথা বলে, যে ভাষায় কথা ওরা বলছে, যে অ্যাটিচিউডে কথা, যে আঁকা তৈরি, সে কথাগুলো বিএনপি না এখন বলতে পারছে না। এটা বলতে পারলে আমার মনে হয় গ্যাপটা দূর হয়ে যেত এবং যে কার্ভটা নিম্নগামী হয়েছে সেটা উচ্চগামী হবে, আবার ঊর্ধ্বগামী হবে। এবং সেই জায়গা দিয়েই জামাতের এই পপুলারিটি বাড়ার কারণ হচ্ছে এইটাই, যে জায়গা যে আকাঙ্ক্ষা তৈরি, সে আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে কিন্তু আমরা বিএনপিকে দেখতে পাই নাই। আসলে আমাদের নেতাকর্মীরা যে যাই বলুক, বিশেষ করে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথাগুলো বলেন, এটি আমাদের শেষ কথা। আমাদের নেতাকর্মীরা অনেকে অনেক কিছু বলেন, আমরা শুনি, কিন্তু দেখা গেছে যে যেই কথাগুলোর সমালোচনা আপনারাও করেন, আমরাও করি মাঝে মাঝে, যে এই কথাটা বলা ঠিক হয়নি। এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু সেটা আবার চ্যালেঞ্জ করেন এবং সেটা নিয়ে অনেক কথাও বলেন, এবং উনি তখন পাল্টা কিছু কথা বলেন। আপনি দেখেন, আপনি যে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা, যে এইটা আমাদের আন্দোলন নয়, ছাত্রদের আন্দোলন, তারপরে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু আবার সমর্থন দিলেন তাদের আন্দোলনকে। তাদের ছাত্র আন্দোলনকে সমর্থন দেওয়ার পরে কিন্তু ফখরুল সাহেব অ্যারেস্ট হলেন, রেজভী সাহেব অ্যারেস্ট হলেন, আব্বাস সাহেব হলেন, আমির খসরু সাহেব হইলেন, এবং তৃণমূলের প্রায় 36,000 লোক কিন্তু অ্যারেস্ট হয়ে গেল। এবং আমাদের কাদের সাহেব যে মন্ত্রী, উনি কি বললেন, যে এই আন্দোলনটাকে বিএনপি হাইজ্যাক করে নিয়ে গেছে। প্রকাশ্যে বলেছেন উনি, কিন্তু বলেছেন কেন বলেছেন, উনি বুঝতে পেরেছেন যে বিএনপি একটা টেকনিক অবলম্বন করে কিন্তু আন্দোলন সরাইছে। আপনি যে কথা বলছেন যে সরাসরি বলা, কখনো কখনো আছে যে একটু ডিফেন্সে না থেকে অফেন্সে থেকে কাজ করতে হয়, কখনো মুখে বলবো একটা করবো আরেকটা। আমি বলছি ছাত্রদের সাথে আমি না, কিন্তু আমি নিজেই কিন্তু আমার লোক নামিয়ে দিয়েছি রাস্তায়। আমি যখন একটা কনস্টিটিউশনকে ধারণ করি, আমি জানি আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে তুমি লোক নামাও, কিন্তু এখানে উনি বলছেন কিন্তু যে এটা তো ছাত্রদের আন্দোলন, কিন্তু আমরা কাজ করছি সেভাবে। আবার যখন সমর্থন দিয়ে দিলেন সরাসরি, তারপর দেখা গেলো অ্যারেস্ট হলো, মামলা হলো। এরপর দেখা গেলো যে যেই আমরা নামলাম, আমাদের লোকগুলি নামলো, আমাদের নেতাকর্মীদের নামতে উনি নিষেধ করেছেন, যে আপনারা অ্যারেস্ট হয়ে গেলে আপনারা নেতৃত্ব দিবেন কীভাবে। উনি কখন নামতে বললেন, যখন এক দফা থেকে ট্রান্সফার করতে পারলাম আমরা। এই জন্যই আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে মাস্টার মাইন্ড বলা হয় কেন, আমাদের ডক্টর শফি সাহেবও বলছেন যে উনি এই আন্দোলনের মাস্টার মাইন্ড। কারণ যখন 2018 সনে এটা নিয়ে আন্দোলন হচ্ছিল, ডক্টর আমাদের যে বিভিন্ন করছিল, তখনও কিন্তু উনি আমাদের ডক্টর মামুন সাহেব ঢাকা ইউনিভার্সিটির যারা টিচার, ওনাদের টেলিফোন করে বলছিলেন
এবং টেলিভিশন প্রচারিত হয়েছিল যে এই ছাত্রদের আন্দোলনটা আমি যুক্তিসঙ্গত মনে করি, আপনারা কি মনে করেন? হ্যাঁ, আমরা যুক্তিসঙ্গত মনে করি, তাহলে আপনারা তাদেরকে সাহায্য করেন। তার মানে এটা কি, উনি কিন্তু অনেক আগে থেকে পিছনে আছেন। আপনি যে কথা বলছেন, হ্যাঁ, আমরা অন্যদের মতো সেটাকে তেমন ফোকাস করতে পারিনি, বা বিভিন্ন ফলস আইডি দিয়ে, ফেক আইডি দিয়ে আমরা এটাকে আরও বেশি ফোকাস করব, সেই দিকে আমরা নাই। আমরা ছিলাম তৃণমূলের সাথে। আপনি দেখেন নৌসেন জেলখানা কারা খালি করেছিল? এই যে বাংলাদেশের প্রথম জেলখানা যেটা নাকি খালি করা হয়েছিল, এটা কারা করেছিল? আপনি দেখেন তো। আর জামাতের 2টা লোক খুঁজে পান কেনা সেখানে। 926 জনের মধ্যে 1 লোক খুঁজে পান কেনা জামাতের মারা গেছে। তাহলে সারা বাংলাদেশে মারা গেল কারা? বিএনপি। ওই যে আলেমুল্লা মারা, কবি মাদ্রাসা 71 জন মারা গেছে কারা? সাধারণ জনগণ। তাহলে আন্দোলনটা করলো কারা? জামাতটা করলো কোন জায়গা থেকে? ওই ফাঁক দিয়ে কিন্তু সুযোগ নেওয়ার সুবিধা চেষ্টা করছে। কেন? সেনাপ্রধান ওনাকে ডেকে নিয়ে আসছেন। এটা শেখ হাসিনার ফর্মুলা, যে রাষ্ট্রবিরোধী বা 71 সনের বিরোধী যারা ছিল তাদের ডেকে আগে আনো, যাতে পরবর্তী মানুষ বুঝে যে না, শেখ হাসিনা ভালো ছিল। একটা টেকনিক। কাজে এইখানেই ভুল করছে সেনাবাহিনী প্রধান, ওনাদেরকে আগে ডেকে নিয়ে আসা। কারণ ওনারা ভাবছিল যে মনে হয় ওনারাই মনে আন্দোলন করছে, ওনারা বুঝতে পারে নাই যে কারা করছে। কাজে মাস্টার মাইন্ড বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি কোনো ফোকাস হতে চাননি। একদম আন্দোলন যখন হয়, আপনি বিশ্বাস করবেন, তার আগ পর্যন্ত প্রতি রাত্রে খবর নিয়েছেন। একদম আন্দোলন যখন হয় তখন আর কোনো কথা না, আর কোনো কথা চলবে না, এখন থেকে আপনাদের আর কোনো কথা বলবো না, নেমে যান, যা হবার তাই হবে। এই যে একটা নির্দেশ, বুঝছেন, এটা কিন্তু প্রকাশিত হয় নাই। আমরা একটু শেষের দিকে, ফাইনাল রাউন্ড, খুব ছোট করে 2-3 মিনিটে মিস্টার মুজিবুর রহমান। এখন যে বিষয়ে দেশ এগুচ্ছে, আমার মনে হচ্ছে যে আমরা রাজনৈতিক দলগুলোর সংস্কারের কথা আমরা এখানে বলেছিলাম যে দলগুলোর আভ্যন্তরীণ সংস্কারটা খুব জরুরি, যেটা জনগণ চায়। কারণ এই যে নির্বাচনের ক্ষেত্রে যে আপনার নমিনেশন বাণিজ্যের কথা বলি, কমিটি দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা নিয়ে কমিটি দেওয়া হচ্ছে এবং প্রচুর টাকার লেনদেন দুভাবে হচ্ছে। এক্ষেত্রে মূল এখন রাজনৈতিক দল, প্রধান 2টি দলই এখন প্রতিযোগিতা আছে রাজনৈতিক ক্ষেত্রে, সেটা জামাত এবং বিএনপি। তো জামাতের যে সাংগঠনিক পদ্ধতি, এর মধ্যে জামাত অ্যাডভান্স হয়ে আছে, যেটা বিএনপি তার সাংগঠনিক কাঠামো ঠিক রাখতে অনেকগুলো বহিষ্কার করতে হয়েছে এবং আস্তে আস্তে সেগুলো আগাচ্ছে। এভাবে যদি কম্পিটিশনের মধ্যে দিয়ে দল নিজেদের সংস্কার করে, তাহলে একটা ভালো নির্বাচনের রেজাল্ট জনগণ পাবে। খালি নির্বাচন হইলেই তো হবে না, দল দেশ শাসন করার জন্য উপযোগী একটা দলও প্রয়োজন আছে একই সাথে। সেই জায়গা দিয়ে আগামী নির্বাচনটা যদি বিএনপি সৎ, দক্ষ, দেশপ্রেমিক, দুর্নীতিবাজ অবশ্যই পরিহার করতে হবে, যে নমিনেশনগুলো দেয় বিএনপি সে বেনিফিটটা পাবে। এবং সেই আন্দোলনটা তার যে এখনই শুরু করা উচিত। আমার শাসন এইটাই যে জামাতের ক্ষেত্রে যদি একটা সিস্টেম দিয়ে তারা আগায়, তো সেখানে এই অভিযোগগুলো তাদের ক্ষেত্রে কম। কিন্তু বিএনপি যেহেতু বড় দল, সে জায়গায় দলীয় নমিনেশনের ক্ষেত্রে কমিটি ক্ষেত্রে যেন কমিটি বাণিজ্য না হয়, নমিনেশন বাণিজ্য না হয়, এগুলো চরমভাবে বন্ধ করতে হবে। কারণ জনগণের নির্বাচন করতে টাকা প্রয়োজন হয় না, যে সামর্থ্যবান সে করবে, জনগণ টাকা দিতে সিস্টেম আছে, এর মধ্যে দিয়ে সৎভাবে একটা নির্বাচন সম্পন্ন করা সম্ভব। সে জায়গায় আমার এই টাকাগুলো এইভাবে কালেকশন করা, চাঁদা নেওয়া কিংবা মানুষের কষ্ট হয়, এগুলো প্রয়োজন হয় না। সেই জায়গাতে আমি আশা করব যে বিএনপি যদি এই ক্ষেত্রে সুন্দর একটা দলকে সে উপহার দিতে পারে আগামী নির্বাচনে নমিনেশন মধ্যে দিয়ে, তাইলে এটা জনগণ বেনিফিটেড হবে, দলও বেনিফিটেড হবে। সেটা হচ্ছে আমার আজকের এই বক্তব্য। বিএনপির প্রতি সাজেশন দিয়েছি আমি। আসলে আপনার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। দেখেন, দলের মধ্যে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি থাকে, আন্দোলন সংগ্রামে যারা থাকে, আবার তাদের মধ্যে অনেকে আবার কিন্তু আপনার এই গভর্নিংয়ে গিয়ে ভালো করতে পারে না। কেউ আছে গভর্নিং ভালো করে, কেউ আছে টেবিল টক ভালো করে কিন্তু বক্তব্য ভালো পারে না, কেউ আছে রাজনৈতিক কার্যকলাপ ভালো পারে কিন্তু সে তার প্রাতিষ্ঠানিক কাজ ভালো করতে পারে না। এই জন্য উনি এই ইলেকশনটাকে একটা চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছেন, যে যারা উচ্চশিক্ষিত, অভিজ্ঞ এবং রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, সেখান থেকে বাছাই করে তরুণ সমাজের মধ্যে নেতৃবৃন্দকে সিলেক্ট করছেন। এবং আমরা এই পর্যন্ত যা দেখছি, আমি মনে করি যে আমাদের বিএনপিতে আপনি দেখবেন যে আমাদের যে প্রয়াত নেতা যারা আছেন, তাদের ছেলেমেয়েরা প্রত্যেকে হাইলি এডুকেটেড এবং পলিটিশিয়ান, এবং বর্তমানে যারা আছে ছাত্র নেতা বেশিরভাগই কিন্তু তারা পলিটিশিয়ান এবং তারা রাজপথে ছিল। এবং আমি মনে করি সততার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে এবং মানুষের মানবতার বা মানবিক এবং সামাজিক মূল্যবোধের ভিত্তিতে যেভাবে উনি সিলেক্ট করতেছেন, এখন আমরা 200 আসনের জন্য উনি যেভাবে সিলেক্ট করছেন বা ওনার বক্তব্য আমরা যা শুনছি, আমি মনে করি যে স্মরণকালের সেরা পার্লামেন্ট হবে এবার, যদি বিএনপি ক্ষমতা আসতে পারে। এবং আপনারা এটা দেখবেন, এটার কারণটা হলো যে আমরা তো এখন ধরেন বিভিন্ন এলাকায় দেখছি কারা কারা আসতে পারে, কার যোগ্যতা মাপকাঠিতে একটা যে জরিপগুলি হচ্ছে, আমরা দেখছি কার পাশে কে আছে। আমাদের একটা ধারণা হচ্ছে যে আসলে এবার ওনার চয়েস যেটা, উনি যেটা চাচ্ছেন, যে আমি চাই
যে আগামীতে সংসদ যখন আমরা আসতে পারি যদি জনগণের ভোটে, তাহলে আমরা প্রথমেই ধরেন 1 কোটি লোকের কর্মসংস্থান করব, সেটা 18 মাসে। এবং উনি এখানে একটা রোডম্যাপ দিয়েছেন কিন্তু আমাদেরকে, আমরা কিন্তু ওইটা নিয়ে একটা প্ল্যান তৈরি করছি যে কীভাবে আমরা সেটা করব। ক্ষমতায় না এসে কিন্তু উনি দেখেন দলের ভিতরে যে সংস্কার আছে, দলের ভিতরে যে কেউ যদি দলের কাঠামো থেকে বেরিয়ে চলে যায় বা কোনো রকম ব্যাপাস কোনো কথা বলে ফেলে, তাকে তো শোকজ করছেন। পাশাপাশি আমি মনে করি উনি ক্ষমতায় আসলে উনি এমনভাবে পরিচালনা করবেন, অসততা বলতে কোনো থাকবে না, এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে উনি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা কাজের হিসাব নেবেন। এটা হলো ওনার থিম। আর বিদেশের মাঠে থেকে উনি যেভাবে নাকি পর্যবেক্ষণ করছেন এবং ওনার যে অভিজ্ঞতাটা বেড়েছে, আমরা তো মনে করেন ওনার সাথে কথা বলে বা মিটিং করলে আমরা বুঝতে পারি যে আমরা সারাদিন যা বলি উনি এক কথায় তা বুঝে ফেলে, এরকম ওনার একটা দক্ষতা চলে এসেছে। কারণ 18 ঘন্টা পরিশ্রম করেন এবং দীর্ঘ 17 বছর এক টেবিলে বসে, এক চেয়ারে বসে উনি কিন্তু কাজ করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, এবং দেশে বাইরের সাথে। কাজে অনেকেরই অনেক ধারণা কীরকম হয়, তবে আমি বলতে পারি আজকে এখানে আপনার কথার সাথে একমত হয়ে, হ্যাঁ, বিএনপি যদি তার সিলেকশন ভালো করে এবং সঠিক লোককে সঠিক জায়গায় দিতে পারে, আর জনগণ তখন তার ভোটটা যে সঠিকভাবে দিতে পারে নিরপেক্ষতার সাথে, এবং সেই জন্য সরকারের নিরপেক্ষতা দরকার আছে। এবং ওই যে বললাম না, প্রিজাইডিং অফিসার থেকে ওই সর্বোচ্চ মহল পর্যন্ত যদি একটা চেইন অফ সিস্টেম থাকে, যেখানে নিরপেক্ষতা থাকে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমার মনে হয় যে সুন্দর একটা নির্বাচন হবে এবং পার্লামেন্টে ভালো হবে। আগামী সংসদ যখন আসবে তখন কিন্তু এই যে আপনি দেখতেছেন যে জুলাই সনদ, এটা বাস্তবায়ন করবে কারা? যারা এটার পক্ষে আছে, যারা এটাকে ভালোভাবে নিচ্ছে তারাই। এখন যদি কারচুপির মাধ্যমে কেউ আসে, সে তো সারা জীবন কারচুপি করবে, তার জন্ম হবে আপনার কি বলবো অবৈধ, সে তো অবৈধ কাজ করবে। তো এই জন্য আমি বলবো যে নির্বাচনটা আমাদের শেষ ফসল, যার শেষ ভালো তার সব ভালো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেই সুন্দর কাজটি করবেন। এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্বাচনের মননটা উনি সেই ভালো লোকগুলি দেবেন, যাতে জনগণ ভোটে এসে সুন্দর সংসদ করতে পারে। রাজনীতিকে যেন ব্যবসা মনে না করে কেউ, তাইলেই জনগণ উপকার পাবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু মূল 3টে কথা ওনাদের, যেটা হচ্ছে যে রাজনীতিটা যেন কারো কাছে ব্যবসা না হয়, নির্বাচনের আগে বা নির্বাচনের পরে। রাজনৈতিক দলের ভেতরে অনেক রকমের সংস্কার খুব জরুরি। আমরা রাষ্ট্রীয় পর্যায়ে নানা সংস্কারের কথা বলছি, কিন্তু এই সংস্কার যারা বাস্তবায়ন করবে তাদের ভেতরে সংস্কার না হলে, এবং বিশেষ করে তাদের মনস্তত্ত্বের সংস্কার না হলে সেই সংস্কার হবে না। আরেকটা সব কথা শেষ কথা বা মূল কথা, এই মুহূর্তে বাংলাদেশের সামগ্রিক বাস্তবতায় একটা নির্বাচন খুব জরুরি। তবে সেই নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেন হয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।